দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন জুলাই সবার অনুষ্ঠানটির তৃতীয় পর্বে। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আমাদের আজকের পর্বের নাম কমপ্লিট শাটডাউন। আমরা সেই সময় ফিরে যাব গত বছরের জুলাইয়ে, তখনকার স্মৃতি রোমন্থন করব এবং কিভাবে এই আন্দোলনটা দানা বেঁধে উঠেছিল তার বিস্তারিত জানবার চেষ্টা করব। আমাদের আজকের অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। আমার বাম দিক থেকে আছেন অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। তার কণ্ঠের কবিতা সে সময় সবাইকে নাড়া দিয়েছিল। আমাদের সাথে আছেন বিথি ঘোষ, শিল্পী এবং শিক্ষক। তার কণ্ঠে গান, তাদের দলের কণ্ঠে যে পরিবেশনা সে সময় আসলে সবাইকে সাড়া জাগিয়েছিল সবার মধ্যে এবং এই যে আন্দোলন তাতে গতি সঞ্চার করেছিল। এরপরে আছেন জনাব কবির হোসেন, তিনি শহীদ জাবির ইব্রাহিমের বাবা, সর্বকনিষ্ঠ শহীদদের মধ্যে জাবির একজন। তার গল্পটা আমরা শুনবো যে এত ছোট একটি শিশু কীভাবে আন্দোলনে জড়িয়ে পড়ল। আমার ডান দিকে আছেন নাজিফা জান্নাত, তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং এই আন্দোলনের সমন্বয়কদের মধ্যে অন্যতম। তাদের গল্পটা, তারা কিভাবে এই আন্দোলনটাকে গুছিয়ে আনলেন, কিভাবে এটা সরকার পতনের আন্দোলনের দিকে গেল, সে গল্পটাও শুনবার চেষ্টা করব। এরপরে আছেন জনাব সাব্বির আহমেদ, তিনি এই জুলাইয়ে তার দৃষ্টিশক্তি হারিয়েছেন। তিনি কিভাবে আন্দোলনে জড়ালেন সে গল্পটা শুনবার চেষ্টা করব। এবং তারপরে আছেন নাজমা আক্তার নাসিমা, তিনি শহীদ নাফিজের মা। নাফিজের সেই ছবিটি রিকশায় নাফিজ ঝুলে আছেন তার জীবনের শেষ মুহূর্তগুলোতে, সেটা সবাইকে বোধহয় কাঁপিয়ে দিয়েছিল। তার গল্পটাও খানিকটা শুনবার চেষ্টা করব। এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা এই জুলাইয়ের সংগ্রামে, আন্দোলনে এবং গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে থেকে কয়েকজন আমাদের সাথে আছেন। সবার আগে আছেন আয়েশা সিদ্দিকা সৃষ্টি, এরপরে আছেন সাদমান সাকিব খান সামি, তারপরে আছেন তানজিলা হোসাইন বৈশাখী, এরপরে আছেন তাজরিয়ান মাহমুদ এবং সবশেষে আবু হাসান নাহিয়ান। আপনাদের সবাইকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই নাজিফার কাছে আসতে চাই। এই যে একের পর এক নাম, নতুন নতুন নাম আসছিল আন্দোলনের, বাংলা ব্লকেটের পরে যখন কমপ্লিট শাটডাউন কথাটা আসলো এবং তার যে প্রভাব এবং মানুষের যে বুঝে নেয়া, সচরাচর তো এই নতুন শব্দগুলো বুঝে নিতেও মানুষের একটা সময় লাগে, কিন্তু এর প্রভাব সাথে সাথেই সারা দেশে দেখা যাচ্ছিল। এই ব্যাপারটা আসলে কাজ করছিল কিভাবে? কমপ্লিট শাটডাউনের যে জায়গাটা, এটার আগে কিন্তু আমাদের 2 দিন ধরে 16 এবং 17 তারিখ ধরে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন, সেই জায়গাটা এক ধরনের বন্ধই হয়ে যাচ্ছিল প্রায়। কিন্তু আমাদের মনে হয়েছিল, আমরা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছিলাম, আমাদের মনে হচ্ছিল যে আমরা এটার একটা দফা রফা করে ছাড়বো, আমরা প্রোগ্রাম থেকে পিছু হটবো না। এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন যেরকম আসলে বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদেরকে হলগুলো ভ্যাকেন্ট করে দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়ে স্টুডেন্টদেরকে আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার এক ধরনের প্রচেষ্টা চলমান। তো সেইখান থেকে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আন্দোলন কন্টিনিউ করব এবং কমপ্লিট শাটডাউনের যে প্রোগ্রাম, সেটাতে আমরা একাত্মতা পোষণ করছিলাম এবং সেটা আমরা চালিয়ে যাব। তো সেই জায়গা থেকে 18 তারিখের কথা যদি বলি, যেদিন আসলে আক্ষরিক অর্থেই কমপ্লিট শাটডাউন নেমে এসেছিল, আমাদের ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া, পরদিন কারফিউ শুরু হয়ে যাওয়া, তো সেই 18 তারিখের গল্পটা যদি একটু শেয়ার করি, আমার মনে হয় এটা রক্তের ওপর দিয়ে আসলে এই সংযুক্ততা, মানুষের যে সংযোগ তৈরি হওয়া, এটা হচ্ছিল দিনের পর দিন। কারণ 15 তারিখে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর চড়াও হতে দেখেছি, তাদের রক্ত ঝরতে দেখেছি। 16 তারিখে দেখলাম যে আমরা সেখানে আমাদের শিক্ষার্থীরা মারা যাচ্ছে। তো এরপরে আসলে এই যে কমপ্লিট শাটডাউন, সেটা আসলে ওই আক্ষরিক অর্থেই এরকমই ছিল যে আমাদের আন্দোলনের গতিপথ যেরকমভাবে রহিত করে দেওয়ার চেষ্টা হচ্ছে, বুঝে গিয়েছিলাম আমরা যে এটি আসলে কমপ্লিটলি যেই রকমভাবে দমানোর চেষ্টা করছে, আমরা আসলে সেটাকে উল্টে দিয়ে সেটাকে আমাদের যে আন্দোলনের গতি, সেটাকে আমরা বাড়িয়ে চলছে এগোচ্ছিলাম আর কি সামনের দিকে। সৃষ্টি তো একই বিশ্ববিদ্যালয়ের, সে সময়ের কথা কিছু মনে পড়ে যে আসলে কিভাবে সবাই এখানে জড়িত হয়ে পড়লেন, সাধারণ শিক্ষার্থীরা? 16-17 তারিখে কিন্তু ইস্ট ওয়েস্টের রামপুরা ওখানে কিন্তু ব্লক করেছিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্টুডেন্টরা, সাথে কিন্তু জাস্ট স্টুডেন্টরা না, ওখানে কিন্তু কলেজের শিক্ষার্থীরাও ছিল, স্কুলের শিক্ষার্থীরাও কিন্তু তারা অ্যাড হয়েছিল। আর 18 তারিখের হিসাবটা যখন বলবো, আমি যখন নামতেছিলাম তখন চলতেছিল পুলিশের গোলাগুলি। তো গোলাগুলিতে দেখা গেলো যে যখন আহত হওয়ার নিউজ পাচ্ছিলাম আমরা, বা যখন দেখা যাচ্ছে যে এরকম নিউজ পাইছি যে একজনকে গুলি লেগে সে হয়তো বা মারা গেছে, তো এইরকম সময়ে কিন্তু শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না, ওই সময় স্কুলের শিক্ষার্থীরা পেয়েছি আমরা
কলেজের শিক্ষার্থী পেয়েছি। ইভেন একটা সময় যখন দেখছে যে পুলিশ গোলাগুলি করতেছে, তারপর আমরা দেখলাম যে হেলিকপ্টার আমাদের মাথার উপর দিয়ে চলে আসতেছে এবং শোনা যাচ্ছিল যে হেলিকপ্টার থেকেও তারা গুলি ছুড়বে, এরকম একটা নির্দেশনা পাওয়া যাচ্ছিল বা আমরা শুনতেছিলাম যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দিকে এরকম কাহিনী হচ্ছে। তখন কিন্তু অভিভাবকরা আমাদের সাথে নেমে এসেছিল। তখন আমি যখন দেখেছিলাম যে কেউ ওখান থেকে অ্যাকচুয়াল নড়তেছিল না, কারো মধ্যে মৃত্যু ভয় দেখতেছিলাম না। আমি যখন 18 জুলাই আমার জন্মদিন ছিল, আমি যখন নামতেছিলাম আমার খুবই খারাপ লাগতেছিল, আমি কান্না করতেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল হয়তো আমার জন্মদিনের দিন আমার হয়তো বা শেষ দিন হবে, হয়তো বা আমি আব্বু আম্মুকে আর দেখতে পারবো না। আমার মধ্যে এটা খুবই লাগতেছিল। কিন্তু যখন আমি মাঠে গেলাম, যখন আমি দেখলাম যে সবার মধ্যে যেই সাহসটা, যেই স্পৃহাটা, যে মরে গেলে মরে যাব কিন্তু আমরা এই আন্দোলন থেকে পিছু হটবো না, তো এইখানে সবাই যখন অটল দাঁড়িয়েছিল তখন আসলে ওই ভয়টা কাজ করে না এবং আমি কারোর মধ্যেই ভয়টা আর দেখি নাই। অনেক ধন্যবাদ। অধ্যাপক রাব্বানী, আপনার কাছে আসতে চাই। সেই ভিডিওটার কথা আমরা ভুলতে পারবো না, আমার বিশ্বাস আপনিও ভুলতে পারবেন না, যে কয়েকজন শিক্ষক আপনারা দাঁড়ালেন, আপনার কণ্ঠের সেই কবিতা, এই যে দ্রোহ সেই সময় মানুষের মধ্যে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো একটা অন্যতম কেন্দ্র ছিল এই গোটা আন্দোলনের, সেই সময়টা কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের 24শে গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, এবং আমি বিনম্র শ্রদ্ধা জানাতে চাই এখানে দুজন শহীদের বাবা এবং মা উপস্থিত আছেন, এবং আরেকজন আমাদের বন্ধু আছেন যিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। দেখুন, এইটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আমাদের জাতীয় জীবনের যতগুলো গুরুত্বপূর্ণ অর্জন আছে, যতগুলো গুরুত্বপূর্ণ আমরা ইতিহাসে বলি টার্নিং পয়েন্ট, তার প্রত্যেকটি জায়গাতে আমাদের ছাত্রদের ভূমিকা আছে। 1952 সালের ভাষা আন্দোলন বলেন, 69-এর গণঅভ্যুত্থান বলেন, 90-এর গণঅভ্যুত্থান বলেন, বা 24-এর গণঅভ্যুত্থান বলেন। আমি একটু এখান থেকে শুরু করছি এই কারণে, ছাত্রদের প্রতি যে আমাদের যে মানে মমত্ববোধের জায়গাটা, সেটি উল্লেখ করবার জন্য একটা উদাহরণ দিব। আমাদের চাকুরিজীবীরা, আমাদের যে ইতিহাস, ব্রিটিশ আমলে এবং পাকিস্তান আমলে কিন্তু সরকারি চাকুরি যারা পেয়েছেন তারা বাক স্বাধীনতা মানে ছেড়ে দিয়েই চাকরি করতেন, কারণ কিছু বলতে গেলেই তো চাকরি থাকতো না। কিন্তু 52 সালের ভাষা আন্দোলনে 21শে ফেব্রুয়ারিতে যখন আমাদের ছাত্রদের হত্যা করা হলো, যদি আপনি 22 এবং 23শে ফেব্রুয়ারির ইতিহাস দেখেন, ঢাকা শহরের সকল চাকুরিজীবী চাকুরির ভয় দূরে ঠেলে রাস্তায় নেমেছিল। ফলে এই 2024-এর গণঅভ্যুত্থানে যখন সেই দানবীয় সরকার যখন একটা নিয়মতান্ত্রিক, একটা শান্তিপূর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনকে দমন করার জন্য যখন হত্যাকাণ্ডের পথ বেছে নেয়, তখন ওই আমাদের ইতিহাসতে তাই বলছে যে যখন আমাদের সন্তানদের হত্যা করা হচ্ছে তখন আমরা চুপ থাকতে পারি না। এবং এই 24শে গণঅভ্যুত্থান তো সফল হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণটি তো জনসম্পৃক্ততা। যখন ছাত্রদের উপরে হত্যাকাণ্ড নেমে এসেছে, যখন ছাত্রদেরকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, তখন হ্যাঁ ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, আমরা কিছু শিক্ষক হয়তো তাদের সাথে থেকেছি, কিন্তু চূড়ান্ত বিচারে কিন্তু এটা সফল হয়েছে জনসম্পৃক্ততার জন্য। দেশের আপামর জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল। এই রাস্তায় নেমে আসার কারণটি হচ্ছে এই যে ছাত্রদেরকে এই মানুষরা তাদের সন্তান মনে করেছে। যার নিজের সন্তান নাই সেও মনে করে একজন ছাত্র হচ্ছে তার সন্তান। ফলে এই সন্তানের উপর আঘাত, সন্তানদের রক্তে রাজপথ রঞ্জিত, এই দৃশ্য দেশের মানুষ কখনো নীরবে সহ্য করেনি, মানুষ রাস্তায় নেমে এসেছে। এবং আপনাদের আজকের এই অনুষ্ঠানের নামটি কমপ্লিট শাটডাউন। দেখুন, এখানে বসে আমার দুটো বিষয় মনে হয়েছে। একটা হচ্ছে যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে জুলাই সবার, কারণ গত এক বছরে কিন্তু জুলাই, এখন মনে হচ্ছে জুলাই সবার ছিল না, কিন্তু আসলে জুলাই সবার। এই প্রোগ্রামের মধ্য দিয়ে আপনারা এটা আবার মনে করিয়ে দিচ্ছেন, আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। এবং কমপ্লিট শাটডাউনের যে বিষয়টি, সেটি হচ্ছে যে এই আন্দোলন চলাকালীন সময়ে আমাদের ছাত্র নেতৃত্বে যারা ছিলেন তারা কিছু শব্দের খেলা খেলেছেন যেগুলো খুব কাজে এসেছে। যেমন প্রথমে এসেছিল, আমরা সাধারণত আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা হরতালের কথা জানি, আমরা ধর্মঘটের কথা জানি, কিন্তু বাংলা ব্লকেড আমরা জানতাম না। একেবারে আন্দোলনের শুরুতেই যখন ছাত্ররা বুঝতে পেরেছিল যে তাদের দাবির প্রতি সরকার নমনীয় না, তখন তারা বাংলা ব্লকেড কর্মসূচি দিয়েছিল। এরপর আপনারা জানেন 14 তারিখের সেই, আমি বলবো একটা কালো দিন, যেদিন তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের সকল ছাত্রদের, আন্দোলনকারীদের রাজাকার বলেছিলেন। তার ধারাবাহিকতায় 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুপুরে যেই ছাত্রদের উপর যেই ম্যাসাকার নেমে এসেছিল, এবং আপনারা জানেন সেদিন রাতে জাহাঙ্গীরনগর আমাদের উপর যাওয়া হয়েছিল ছাত্র শিক্ষকদের উপরে, তার প্রতিবাদে তো 16 তারিখ সবাই রাস্তায় নেমেছিল শিক্ষক শিক্ষার্থীরা, ছাত্ররা। এবং সেদিন তো আবু সাইদ সহ 6 দিনের
শহীদ হওয়ার কথা একটু আগে বলেছেন। এর 16 তারিখ সন্ধ্যায় সরকার কী করেছিল, ভয় পেয়ে যখন দেখলো যে স্কুল কলেজ মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে, তখন সরকার ভীত সন্ত্রস্ত হয়ে যায় এবং 16 তারিখ সন্ধ্যায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। এবং আপনারা জানেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু 16 তারিখ রাতেই তারা সেটা কার্যকর করে। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন একটা ব্যতিক্রম ছিল। আপনারা নিশ্চয়ই অবলোকন করেছেন যে 17 তারিখ সকালে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি তার সেই ফ্যাসিস্ট সিন্ডিকেট বসিয়ে যখন আমাদের হল ভ্যাকেন্ট করার সিদ্ধান্ত নিয়েছিল, তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে বলেছিল যে আমরা এটা প্রত্যাখ্যান করছি, এবং তারা হলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর ফলে আপনারা জানেন 17 তারিখ 3টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত জাহাঙ্গীরনগরে কী চলেছে আপনারা সবাই দেখেছেন। আমি মনে করি 18 তারিখের এই প্রেক্ষাপটটি তৈরি হয়েছে 17 তারিখে, এবং 18 তারিখ তো সারা দেশের রাজপথ দখল নিয়েছিল তো আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমাদের ইস্ট ওয়েস্টের শিক্ষার্থী বলেছে। ফলে সেদিন যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হলো, সেদিন আসলে সারা দেশের মানুষ আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে যায়, এবং শিক্ষার্থীদের ওই শব্দের খেলাটা, ওই কমপ্লিট শাটডাউন, ইট সাউন্ডস ভেরি ক্যাচি, এবং মানে এর সাথে দ্রুত মানুষ সম্পৃক্ত হয়ে যায়, এবং যার ধারাবাহিকতা আপনারা জানেন পরবর্তী সময়ে কি হয়েছে। অনেক ধন্যবাদ। কবির হোসেন, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। একটা 6 বছরের একজন ছোট্ট শিশু, তার রাজনীতি বোঝার কথা নয়, কিন্তু জাবির তো রাজপথে শহীদ হলেন, তার এই বোধটা আসলো কোথা থেকে? আসলে ওই যেটা বলছিলাম, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আমার ছেলে 6 বছরের মাত্র, কিন্তু ওর বড় বোন, ওর বড় ভাই ওকে লিখে দিয়েছে যে উই ওয়ান্ট জাস্টিস। যেদিন 5 তারিখ সকালবেলা ওরা বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পরে এই কাগজটা নিয়ে সে দৌড়িয়ে যাচ্ছে। তার আগে আমি আমার চাকরির সুবাদে বসুন্ধরায় যাওয়া আসা ছিল। বসুন্ধরা এখনও ওই দেয়ালটাতে লেখা আছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। আমি আমার ছেলেকে এটা একদিন দেখাচ্ছিলাম যে বাবা দেখো তোমার নামে একটা স্লোগান। এই স্লোগানটা সে বাসায় প্রায় দিত পরে আমার ওয়াইফ তাকে বকা দিত, আশেপাশে কেউ শুনলে, যেহেতু শেখ মুজিবের কথা এখানে বলা আছে, এই জন্য আমার ওয়াইফ খুব ভয় পাইতো এটা যেন না বলে সে। কিন্তু ওই দিন সকাল যখন দুপুরবেলা যখন ডাক দিল, ওই যে গণভবনে যাওয়ার যে ডাক, ওই ডাকে আমার ফ্যামিলির, আমার 12 জনের একটা যৌথ পরিবার, আমার মা বাদে সবাই বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার সময় আমার মা তাকে জিজ্ঞেস করছে যে দাদু তুমি আমাকে ফেলে যাচ্ছ? আর দাদুকেও উত্তর দিচ্ছে যে আমি পুলিশ মারতে যাচ্ছি, আবার ফিরে আসবো আমি। এই কথা বলে সে ঘর থেকে বের হয়ে গেছে, এবং যেই কাগজটা তার হাতে ছিল উই ওয়ান্ট জাস্টিস, এটা সে দৌড়াচ্ছে, আর আমার ওয়াইফ তাকে ধরে রাখতে পারতেছে না, এবং ওইখানে একই স্লোগান দিচ্ছে। কিন্তু আমার ওয়াইফ খুব হচ্ছিল যে কে শুনলে আবার কে কি বলে। তো আমার কাছে মনে হচ্ছে আর কি যে যেহেতু এটা ব্যাটালিয়নের উত্তর গেটে গুলিবিদ্ধ হয়েছিল, পুলিশ তাকে টার্গেট করেই গুলি করেছে। ওকে যখন নিয়ে আমি ডান হাতে আমি ধরে ওকে নিয়ে দৌড়িয়ে আমি যাওয়ার চেষ্টা করছিলাম, উত্তরা পূর্ব থানা থেকে হেলমেট মাথায় করে তারা ব্রিজের উপর থেকে গুলি করতে করতে আসছিল, আর সাউন্ড গ্রেনেড করতে করতে আসছিল। তখন আমার ছেলেকে ধরে আমার ওয়াইফ আমার পিছনে, আমার বড় ছেলে আমার পিছনে, আমার ভাতিজা আমার পিছনে, আমার এই ছেলেকে আমি হাত ধরে টেনে দৌড়িয়ে বাসার দিকে যাচ্ছি। ঠিক এপিবিএন ব্যাটালিয়নের যে হেডকোয়ার্টার, ওই গেটের বরাবর আসার পরেই সে গুলি করে, পুলিশ গুলি করে। গুলি করার পরে ওই গুলিটা তার উরুর নিচে এই জায়গাটাতে গুলিবিদ্ধ হয়। তখন আমি ভেবেছিলাম যে এটা হয়তো রাবার বুলেট। আমি তারপরে তাকে টেনে নেওয়ার চেষ্টা করি, ও আর হাঁটতে পারছিল না বা দৌড়াতে পারছিল না। তখন আমি তাকে এইভাবে কুলে নিই, এইভাবে কুলে নিয়ে আমি কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাই। ওইখানে 1.5 ঘন্টা রক্তক্ষরণের পর সে শহীদ হয়। খুব কষ্টের এই স্মৃতিগুলো, ধন্যবাদ আমাদের সাথে ভাগাভাগি করে নেবার জন্য। আমরা এবার নাফিজের গল্পটা শুনবো। নাফিজের কথা আপনারা সবাই জানেন, তার শেষ মুহূর্তগুলো, একজন রিকশাওয়ালার তাকে বাঁচাবার শেষ চেষ্টা, হাসপাতাল থেকে বারবার ফিরে আসতে হওয়া ছাত্রলীগের কারণে। নাফিজের মা আমাদের সাথে আছেন, নাজমা আক্তার নাসিমা। সেই দিনের সকালটা কেমন ছিল? মায়ের সাথে তার যে যোগাযোগ, তার যে গল্প, পরিবারের সবার সাথে তার যে সম্পর্ক, সবার আদরের সন্তান, সে হঠাৎ করে ওই 30টা টাকা পকেটে নিয়ে বেরিয়ে গেল বাসার থেকে, কেন? আমি শহীদ গোলাম নাফিজের আম্মু নাজমা আক্তার নাসিমা। ধন্যবাদ আমাকে এখানে কথা বলতে দেওয়ার জন্য। আমার নাফিজ প্রাইভেটে গেলে, মসজিদে গেলে,
স্কুলে গেলে যে জায়গায় যেতেছে 3বার সালাম দিত, সেদিন আমার নাফিজ আমাকে একবারও সালাম দেয় নাই আমি মানা করাতে, দেয় নাই। তো ও চলে গেল, ও চলে যাওয়ার সাথে সাথে ওর আব্বা তো দেখা গেছিল গড়ে, তারপর আমার ফোন দিল, আমি বললাম না ও তো বের হয়ে গেছে। ওর আব্বাও অনেক ওর সাথে কন্ট্যাক্ট করতেছে কিন্তু ফোনটা ধরে না। ফোনটা ধরবে কি করে, ফোনটা ওর টেবিলের উপরে রেখে গেছে সাইলেন্ট করে। ওর গড়িটা পরে ও বের হইতো ঘর থেকে, ওর ওয়ালেট নিত, ফোন নিত, কোনোটাই নেয়নি। পরে তো দুপুরের দিকে এক বন্ধুর ফোন থেকে ফোন করলো। প্রত্যেকটা টেবিলের উপর আছে। তো এরকম আমরা যখন কন্ট্যাক্ট করতে চেষ্টা করতেছে না, তারপর আমার আর ভালো লাগতেছে না যে আমার ছেলেরা তো আমাকে বইলা গেলে টাইম ঠিক রাখে, এখন আসতেছে না, ও তো আসলে আন্দোলন চলে গেছে। আমি হাঁটতেছি সোজা, হাঁটতে হাঁটতে ওর রুমে তাকাইলাম, দরজাটা খুলে দেখি ফোনটা রুমে। তারপরে ওর আব্বার একটা কল দিয়ে এর আগে আবার আমি বড় ছেলেকে বলি, নাদিম তুমি নাফিসকে একটা কল দিয়ে বলো বাসায় আসতে, আমার ভালো লাগতেছে না। না, ও বলে আমাকে আম্মু অত কল ধরতেছে না। তারপরে আমি দেখি ফোনটা ওর রুমে, আমার ভাল লাগতেছে না। সেদিন আমার নাফিসা যে আসতেছিল না, আমার খুব খারাপ লাগতেছিল। অজু করে আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ কত মায়ের বুক খালি করলাম, আমার নাফিসরা তো আমি ঘরে রাখতে পারলাম না, আমার নাফিস যেন আমার বাসায় আসে। তারপর আমি নামাজে দাঁড়াই, আমি ফরজ নামাজ পড়া অবস্থায় একটা কল বাজে, আমার পিছনে ইয়াটা রাখি, যে কেটে যায়, আমি নামাজ আছি, আমি খুব তাড়াতাড়ি করতেছি যে ফোন আসছে, আমি বুঝতে পারতেছি। দ্বিতীয় কলটা বাজে, খুব দ্রুত সালাম ফিরে ফোনটা ধরে আমার নাফিস আমাকে ওই প্রান্তে গেছে, হ্যালো আম্মু আসসালামু আলাইকুম, সালাম দিয়ে বলে, আমি কোথায়? আম্মু আমি তো বাসা থেকে হাঁটতে বের হয়েছিলাম, হাঁটতে হাঁটতে আম্মু আমি আন্দোলনে এসে গেছি। তুই কোথায় গেলি? আন্দোলন গেলে আমরা তোর আজকে মানা করলাম, তুই তাড়াতাড়ি বাসায়, আমার ভালো লাগতেছে না। আমার নাফিস আমাকে উত্তরে বলে, আম্মু আপনি চিন্তা করেন না, আমি ভালো পজিশন আছি, বড় ভাইয়াদের সাথে আছি, আমরা 5 ফ্রেন্ড, আমরা ভালো পজিশন আছি। আমি তখন ওকে জিজ্ঞেস করছিলাম তুমি কোথায় আছো, ও যে কোথায় বলছে আমার কাছে লাগছে ওর লিঙ্ক রুটে আছে, ওর ফ্রেন্ডদের কাছে শুনতে পেলাম লিঙ্ক রুটে ছিল না, আমার কাছে হয়তো ভুল, বাংলা মোটর হয়ে ফার্ম গেটে। হ্যাঁ ভুল শুনছি। তারপরে আমি ওকে বলি তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আমার কথার উত্তরে আমার নাফিস বলে, হ্যাঁ আম্মু আশা পড়তেছে, আম্মু আশা পড়তেছে, আম্মু আশা পড়তেছে। এটাই ছিল আমার নাফিসের সাথে আমার লাস্ট কথা। আর কোনো কন্ট্যাক্ট হয়নি। সাথে সাথে আমি নাফিসের বাবাকে জানাই। তারপরে আমি ওর ফ্রেন্ডদের সাথে অনেক কন্ট্যাক্ট করি, আমি জানতে পারি ওরা ফার্মগেট কাজী নজরুল ইসলাম এভিনিউ এনটিভি ভবনের সামনে থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়। ওরা বলছিল নাফিস পাছা, নাফিস বলছিল না হয় শহীদ হব নয় দেশকে ফ্যাসিস্ট মুক্ত করব। আমার এরকম মনে হয়েছিল না, আমার বুকের মানিক, আমার কলিজার দন, আমি ওকে সোহরাওয়ার্দী থেকে রিসিভ করব। অনেক ধন্যবাদ আপনার এই কষ্টে ভরা স্মৃতিগুলো আমাদেরকে জানাবার জন্য। বিথি ঘোষ, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। 18 তারিখের পর থেকেই প্রথম সংস্কৃতি কর্মীরা একসাথে মাঠে নামলেন সেই জাতীয় সংসদ ভবনের সামনে, এবং তারপরে গানের মিছিল একের পর এক। এই যে সমাজের নানান শ্রেণী পেশার মানুষ আসলে যুক্ত হচ্ছিলেন, সংস্কৃতি কর্মীরা যুক্ত হচ্ছিলেন, এর পেছনে মূল কারণগুলো কি ছিল সেই সময়? আমি আসলে 24-এর কথা যতবারই বলতে যাই, আমি 18 থেকে শুরু না করে আসলে পারি না। মানে 24-এর আসলে একটা বড় শিক্ষা, মানে এই আন্দোলনে যারা মূলত ফ্রন্টে ছিলেন তারা আসলে একবার 18-তে একবার আন্দোলন করে তাদের একটা অভিজ্ঞতা হয়েছে, আমাদেরও হয়েছে। তো 18-তে আমরা যখন দেখলাম, বা যারা ওই সময় একদম মাঠে ছিলেন তারাও দেখেছেন যে আমরাও আশেপাশে ছিলাম, ভাবতাম যে আচ্ছা বাচ্চারা করছে আমরা আছি, কিন্তু দেখলাম যে কিভাবে কায়দা করে পুরো আন্দোলনটাকে এক ধরনের দমনের মধ্যে নিয়ে যাওয়া হলো, দমন করে পীড়ন করে এক ধরনের এই আন্দোলনকে মানে একদম ধামাচাপা দেওয়া হলো, এবং প্রচুর ম্যাসাকার হয়েছে ওই সময়টাতে আমরা জানি। তো 24-এ এসে ছেলেপুলেরা বা আমরা যারা ছিলাম আমরা ওই ভুলটা করি নাই। 15 তারিখে যখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর এই ধরনের হামলা হলো, এবং বিশেষ করে যখন হাসপাতালে হামলা হলো, আহত যারা ছিলেন তাদের উপরে আবার দ্বিতীয় দফায় অ্যাটাক হলো, তখনই কিন্তু মোটামুটি সব জায়গায় যে ক্ষোভটা
মানে আমি আমার জায়গা থেকে বলছি বা যাদের সাথে কথা বলেছি এবং মানে আমরা ফেসবুকেও দেখেছি যে ক্ষোভটা কিন্তু ভীষণভাবে ছড়িয়ে গেছে। এবং নাজিফা বলছিলেন যে তারপরে যে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো বা হলগুলো বন্ধ ঘোষণা করা হলো, তারপরে যেটা হলো আন্দোলনটা আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উল্টা হলো, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদম ছড়িয়ে গেল সারা বাংলাদেশে ছড়িয়ে গেল। এবং তখন আমি দেখছিলাম যে নার্সিংয়ে যারা আছেন, ডাক্তার যারা আছেন, ডাক্তার কী বলে মেডিকেল কলেজের স্টুডেন্টরা বের হয়ে আসছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মানে বাংলাদেশের আর অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বের হয়ে আসছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, এমন ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রচুর স্টুডেন্টের এখানে ইনভলভমেন্সি ছিল। আমি নিজে ওখানে পড়াই, যেহেতু আমি দেখেছি আমার স্টুডেন্টরা জেল খেটেছে, মাঠে থেকেছে। মাদ্রাসার ছেলেপুলেরা, মানে যাদেরকে আসলে বলাই হয় যে তারা ঘরের মধ্যে থাকছে, কিন্তু ওনারাও বের হয়ে আসছেন। তার মানে বাংলাদেশের সব স্তরের স্টুডেন্ট বা ওই বয়সী যারা, তারা কিন্তু যুক্ত হচ্ছেন। আমরাও তখন বড়রা, আমরা যারা সাংস্কৃতিক কর্মী, আমরা 16 তারিখে সমগীত থেকে আমি এবং অমল আকাশ আমরা গেলাম হচ্ছে সায়েন্স ল্যাবে, যখন নাকি ততক্ষণে কি বলে আবু সাইদ সহ আরও কয়েকজনের মৃত্যু সংবাদ, শহীদ হওয়ার কথা যখন আসলো, তখন আমরা আর থাকতে পারিনি। আমি এবং অমল আকাশ আমরা চলে গেছি সায়েন্স ল্যাব মোড়ে। তখন ওই যে রণক্ষেত্র দৌড়াদৌড়ি চলছে, ওর মধ্যে অমলদা হচ্ছেন ইয়েতে লাইভে আসলেন, লাইভে এসে বললেন যে যত কালচারাল কর্মীরা আছেন দেখেন এইরকম আমরা একদম রণক্ষেত্রের মধ্যে আছি, আপনারা ইয়েতে দাঁড়ান, স্টুডেন্টের পাশে দাঁড়ান। তারপর 16 তারিখ 18 তারিখ তো এখানে গেল বাংলা প্রকার। 19 তারিখ কিন্তু 19 তারিখ থেকে আমার ধারণা যে আমার যতদূর মনে পড়ে ওই হেলিকপ্টারে করে গোলাগুলি শুরু হলো। সকালে একটা প্রোগ্রাম ছিল, সকালে বিক্ষুব্ধ থিয়েটার কর্মীরা হচ্ছেন ইয়েতে নামেন সংসদ ভবনের সামনে, সেখানে এক ধরনের লাঠিপেটা, তারপরে হচ্ছে টিয়ার গ্যাস এরকম ম্যাসাকার করা হয়। বিকেলবেলা শাহবাগ একদম রণক্ষেত্র হয়ে যায় এবং উপর থেকে হেলিকপ্টারে করে ওই দিনই সম্ভবত অনেকে কি বলে হেলিকপ্টার থেকে গুলিতে অনেকে শহীদ হন। তারপরে তো তখনই আসলে আমরা কিন্তু বসছি, আমরা নেমেছি প্রথম ইয়েতে কি বলে 26শে জুলাই যে কারফিউ ভেঙে প্রথম গানের মিছিল হয়, তার আগে কিন্তু আমরা বসছি। এই 18, 19, 20 এই সময়গুলোতে আমরা কিন্তু বসছি। তার মধ্যে আপনার হচ্ছে ইয়েতে নারায়ণগঞ্জে অমল আকাশ হচ্ছেন যখন নাকি তাজিয়ার মিছিল হচ্ছে, এর মধ্যে একদিন পরে ছিল হচ্ছে হ্যাঁ মহরমের মিছিলকে ওনারা একটা প্রতিবাদী মিছিলে ট্রান্সফর্ম করলেন। এই যে কি বলে বুকে পিঠে হাই সাইদ, হাই তানভীর কি বলে এই লিখে ওনারা স্লোগান শুরু করে দিলেন। তো তার ফলে দেখা গেল যে ওনার উপরে মামলা দেওয়া হলো, গাড়ি পোড়ানোর মামলা দেওয়া হলো। তো উনি ওখান থেকে ঢাকায় চলে আসলেন এবং ঢাকায় এসে এক ধরনের গা ঢাকা দিয়ে থাকলেন। তারপর হান্নানের কথা তো আপনি সকলেই জানেন যে হান্নানকে গ্রেফতার করা হলো। এভাবে যখন শিল্পীদের উপরও আক্রমণ শুরু হয়ে গেছে, তো তার মধ্যে তো আমরা বসছি যে কিভাবে কি করা যায়। এবং আমরা দেখছি যে সরকারের টেন্ডেন্সির মধ্যে একটা বড় টেন্ডেন্সি হচ্ছে যে আমরা দেখলাম যে করা ওই মিডিয়াতে বারবার করে দেখানো যে এটা হচ্ছে একটা জঙ্গি মানে এখানে যারা ইসলামী দাড়ি টুপি দেখাচ্ছে। তো আমরা যারা মাঠে আছি আমরা তো জানি যে এটা আসলে মানুষের দীর্ঘদিনে নিপীড়নের, গুম, হত্যা, হামলা, মামলা, যত ধরনের নিপীড়ন, সেই কি বলে হেলমেট হাতুড়ি বাহিনী, এগুলো তো আমরা মানে সকলে এর মধ্য দিয়ে গেছি। যার ফলে এটা যে মিথ্যাচার হচ্ছে এটা তো আমাদের বোঝার কারো বাকি নেই। আমরা দেখছি যে মিডিয়াতে কোনো কিছু প্রচার হচ্ছে না, ফেসবুকে নানা ধরনের কি বলে অ্যালগরিদমে নানা ধরনের কি বলে বাধা আসছে। তো কিন্তু আমরা তো মাঠে আছি, সো বিষয়গুলো তো আমরা বুঝতেই পারছি যে ঘটনাটা কোন দিকে যাচ্ছে। তখন আমরা আমরা প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সমাবেশ করব। তারপর আমরা বলছি না, আমাদের আসলে গানের মিছিল করতে হবে, কারণ গানের মিছিলে আসলে ওই সরকারের ওই বয়ানের এগেনস্ট একটা স্ট্রং মেসেজ যাবে যদি এটাকে আমরা সফল করতে পারি। তো সেটা প্রথমে সফল করতে দেওয়া হয় নাই মানে চাপ ছিল, আপনি নিজেও ছিলেন সেই মিছিলে। তো আমরা প্রথমে ওখানে সমাবেশে বক্তৃতা, গান, ওখানে একচোট হলো। কি বলে পুলিশ, আমাদের রুটটা ছিল হচ্ছে প্রেস ক্লাব থেকে শহীদ মিনার, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ব্লক, তখন কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, একটা পোকামাকড়কে মানে ঢুকতে দেওয়া হয় নাই। সেই সময় পুলিশ বলল যে না ঠিক আছে আপনাদেরকে অন্তত, কারণ ওখানে অনেক ইয়েরা ছিলেন, বাংলাদেশের প্রথিতযশা শিল্পী, অনেক পরিচিত মুখ ছিলেন, অনেক সাংবাদিকও ছিলেন। তো যার ফলে ওনারা ওইটাকে খুব বেশি দমনের মধ্যে নেন। পুরো এলাকাটা আপনি নিজেও দেখেছেন একদম নানা ধরনের বাহিনী দিয়ে ঘেরাও করা ছিল, তো কোনোভাবেই মিছিল করতে দিবে না।
তো আমরা ঠিক করলাম যে সমাবেশ করেছি, এখন মিছিল আমাদেরকে যেভাবেই হোক করতে হবে, যে রুটেই হোক করতে হবে। তখন আমরা রুট চেঞ্জ করে আমরা চলে গেলাম পল্টনে। এবং তারপরে তো আপনি জানেন ওই দিনের পরে ওই মিছিলের পরে তো বিশাল মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এবং বিদেশেও, মানে যারা বাংলাদেশের বাইরে ওই সরকারের বয়ানকে, হ্যাঁ সরকারের বয়ানের এগেনস্টে যে ওই স্টেপটা আমার কাছে যে সবার আন্দোলন, সেটা একদমই সেটা। অনেক ধন্যবাদ। এই ফাঁকে একটু শুনে নিতে চাই বৈশাখী আপনার কাছ থেকে জাহাঙ্গীরনগরের খানিকটা গল্প শিক্ষকদের তরফ থেকে শুনলাম। ছাত্রছাত্রীরা আসলে ওই সময় কি ভাবছিলেন, তারা কিভাবে জড়িয়ে পড়ছিলেন? ধন্যবাদ। আমার মনে হয় জাহাঙ্গীরনগরে আমরা যারা আন্দোলন করেছি তারা প্রচণ্ড প্রিভিলেজড ছিলাম। প্রিভিলেজড এ কারণে জুলাই গণ অভ্যুত্থানটা কিন্তু অন্যান্য জায়গায় গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে বেশ পরে, জুলাইয়ের শেষের দিক থেকে। তবে জাহাঙ্গীরনগরে আমরা একদম শুরু থেকেই সর্বস্তরের মানুষের সাপোর্ট পেয়েছি। যেমন আমি যদি 18 তারিখের কথা বলি, সেদিন সন্ধ্যাবেলা ইন্টারনেট শাটডাউনের মানে ব্রডব্যান্ড অফ হওয়ার ঠিক আগ মুহূর্তে আমাদের শিক্ষকেরা শহীদ মিনারের সামনে মোমবাতি নিয়ে একটা স্ট্রং স্ট্যান্স নেয়। আমার মনে হয় যে এটা বাংলাদেশের শিক্ষকদের তরফ থেকে এভাবে প্রথম স্ট্যান্স নেওয়া। যদিও হচ্ছে ইন্টারনেট না থাকার কারণে খুব বেশি প্রচার হতে পারেনি, বাট ওইটা আমাদের যেভাবে মানসিক একটা সাপোর্ট দিয়েছিল সেটা আন্দোলনের জন্য আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছে। এছাড়াও যখন আমাদের হলগুলো অফ হয়ে গিয়েছে, অন্যান্য ভার্সিটিতে যেরকম শতভাগ আবাসিক না, আমাদেরটা তো শতভাগ আবাসিক, তো আমরা ধরে থাকি যে আমরা হল ছাড়বো না। সেখানেও আমরা শিক্ষকদের সাপোর্ট পাই যে তোমরা হল না ছেড়ে গেলে আমরা তোমাদের পাশে আছি। তারপরে হলের যে খালা মামা সবাই আমাদের পাশে ছিলেন। তো একটা সময় যেটা হয় 18 তারিখ রাতেবেলা হলে এর আগেই পানি অফ হয়ে গিয়েছে দুপুর থেকে। তো আমরা ঠিক করি যে ক্যাম্পাসের ভেতর তো অনেক লিক, পানির সমস্যা সেটা কোনো সমস্যা না, কিন্তু বিদ্যুৎ যখন অফ হয়ে যায় তখন তো আসলে ফোনে চার্জ দিতে পারছি না, এমনিতেই ইন্টারনেট নেই, আমরা যোগাযোগটা রাখবো কিভাবে। তো তখন আমরা যেটা করি যে ক্যাম্পাসের যে আশেপাশের বাসাগুলোতে আশ্রয় নেওয়া শুরু করি। সেক্ষেত্রে আমাদের সিনিয়র আপুরা, শিক্ষকেরা, খালা মামা, মানে ক্যাম্পাসের যারা এমপ্লয়ি ছিলেন সবাই আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন থাকার জন্য। তো 18 তারিখ রাতেবেলা আমরা চিন্তা করতে থাকি যে এখন এক নাম্বার কোনো পাবলিসিটি নাই, ইন্টারনেট যেহেতু নাই, আর জুলাই পুরোটাই মানে ফেসবুক অনেক বড় একটা ভূমিকা পালন করেছে। এখন যেহেতু ফেসবুক নাই, আমরা কিভাবে মানে আন্দোলনটা আদৌ হবে নাকি, পরের দিনের কর্মসূচি কিভাবে জানবো, এগুলো নিয়ে খুব টেনশনে থাকি। তো পরের দিন যেটা হয়, হঠাৎ করে আমরা দুপুরবেলা ক্যাম্পাসের আশেপাশে সবাই ছিলাম যে মাইকিং করে বলা হচ্ছে যে আপনারা যারা আছেন আন্দোলনে নেমে আসুন সবাই। তো আমরা সবাই একসাথে হই, জড়ো হতে হতে, এবং যতগুলো এরিয়া পার হচ্ছি আমাদের সাথে অনেক মানুষ অ্যাড হচ্ছে, স্থানীয় মানুষজন যোগ হচ্ছেন। হ্যাঁ, স্থানীয় মানুষজন যোগ হচ্ছেন, রিক্সাওয়ালা মামা, তারপরে হোটেলের মামা, সবাই আমরা যাচ্ছি। তো ওই দিন আমার মনে হয় একটা 19 জুলাইয়ের কথা, এটা একটা টার্নিং পয়েন্ট ছিল, কারণ এতদিন আমরা ক্যাম্পাসের বাইরে খুব বেশি যাইনি, কিন্তু এটা ক্যাম্পাসের আশেপাশের এলাকায় ছিলাম। তো আশেপাশের এলাকায় একটা বিশাল শোডাউন হয় যে যারা আন্দোলনকারী তাদের। তারপরে আমরা ক্যাম্পাসে ফেরত আসি। ক্যাম্পাসে ফেরত এসে দেখি যে পুলিশ অবস্থান নিয়েছে। আমাদের শিক্ষার্থীদের তোপের মুখে সেদিন জাহাঙ্গীরনগর পুলিশ মুক্ত হয়। দেন আমরা হলগুলোর তালা ভেঙে ফেলি, মেয়েদের হল থেকে শুরু করে ছেলেদের হল সবগুলো তালাই ভেঙে ফেলি। তারপরে যেটা হয়, এরপর থেকে আমাদের আসলে আর এটা নিয়ে চিন্তা করা লাগে না যে আন্দোলন চলবে নাকি। প্রত্যেক ধাপেই আসলে জাহাঙ্গীরনগর আরো করে সামনে এগিয়ে যাচ্ছিল। তারপরে যে মিডিয়া কাভারেজের একটা ব্যাপার, সেখানে শিক্ষকরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তারা ডেকে ডেকে মিডিয়া নিয়ে এসেছেন, এটা আমাদের জন্য অনেক ইন্সপিরেশনাল ছিল। তো আমার মনে হয় যে জাহাঙ্গীরনগরে জুলাই আসলেই সবার ছিল, এমনকি আমাদের ক্যাম্পাসের কুকুরগুলোর অবদানও জুলাইয়ে ছিল। এবারে আমরা শুনতে চাই জনাব সাব্বির আহমেদ, আপনার গল্পটা। আপনি দৃষ্টিশক্তি হারিয়েছেন জুলাই আন্দোলনে নেমে, কি কারণে মনে হয়েছিল যে আপনার এই আন্দোলনে জড়িয়ে পড়তে হবে, এবং সেই দিনটার ঘটনাও শুনতে চাই যেদিন আপনি দৃষ্টিশক্তি হারালেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আয়োজকবৃন্দদেরকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি আন্দোলনে যখন সম্পৃক্ত হই 2018 সালে, যখন কোটা আন্দোলন হয়, তখন তো বিভিন্ন রূপে বা ওনাদের একটা উদ্যোগ ছিল যে কোটার বিরুদ্ধে। তো আসলে তখন দেখি জিনিসটা আমরা অনেক, ওই সময় আমি ডিপ্লোমা ক্যাম্পাসে ছিলাম, আসানুল্লাহতে পড়তাম। তো তখন আমি দেখি আর কি আসলে যে
ওই সময় যারা এই যৌক্তিক দাবি তোলে তাদের বিরুদ্ধে কিভাবে দমন পীড়ন নির্যাতন চলে। পরবর্তীতে তো সরকার ওই সময়টাকে এটাকে ধামাচাপা দিয়ে দেয়, ওই আন্দোলনটা আর সামনের দিকে আগায় না। পরবর্তীতে 2024 সালে জুলাই মাসে যখন আন্দোলন শুরু হয়, তখন থেকে কোটা আন্দোলনের এই বিষয়টা যখন আবার শুরু হয়, তখন মনের ভিতরে একটা আগুন জ্বলতেছিল যে মানুষ তার যৌক্তিক দাবিতে কথা বলতেছে, তার বিরুদ্ধে সরকার, পুলিশ এবং ছাত্রলীগ ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পর্যন্ত গিয়ে বোনদেরকে, আমাদের সহকারীদেরকে পিটাচ্ছে। তো এটা আসলে কোনোভাবে মেনে নিতে পারছিলাম না যে একটা মা বোনের গায়ে হাত, সাধারণ একটা যৌক্তিক দাবিতে একটা আন্দোলন, এইটাকে সরকার চাইলেই তো বসে আলাপ করে সমাধান করতে পারে। কিন্তু আসলে পরবর্তীতে যখন 16 তারিখে যখন আবু সাইদ ভাই মারা যান, মুগ্ধ ভাই মারা যান, তখন আসলে আর নিজেকে আর ঘরে বন্দি রাখার মতন অবস্থা ছিল না। তো তার পরবর্তীতে একটা সম্ভবত আমি একটা স্ট্যাটাসও দিয়েছিলাম আমার প্রোফাইলে যে একদিন ইতিহাস এই যুব সমাজকে কেলেঙ্কারি দিবে, এই কারণে যে তারা শুধু যৌক্তিক, শুধু কোটা এবং চাকরির জন্য আন্দোলন করেছে, মানুষের মৌলিক অধিকার এবং মানুষের যে বাজার দ্রব্য, এই সমস্ত জিনিসের জন্য তারা কথা বলে না। একদিন হয়তোবা এই সমাজ তাদেরকে, এই ইতিহাস তাদেরকে অভিশাপ দিবে, এরকম কম বেশি একটা আমার স্ট্যাটাস ছিল। তারপর থেকেই তো আন্দোলনে মোটামুটি যাওয়া আসা ছিল। তো তার মধ্যে সবথেকে বেশি খারাপ লাগতো যে যৌক্তিক দাবিতে মানুষগুলো মারা গেল। এদিক দিয়ে আমাদের আবুল হোটেল, রামপুরা, এদিকে প্রচুর পুলিশের উপস্থিতি ছিল এবং বিজিবি ফায়ার করতো, এবং কি শুক্রবার পর্যন্ত তারা আন্দোলন করে আমাদেরকে একত্রিত হইতে দেয় না। বারবার ওইদিকে ওরা নির্যাতন করে, গুলি করে। তো আমরা দেখা গেছে যে আমাদের সাথে যারা ছিল, আমরা পুলিশকে বা ছাত্রলীগের হেলমেট বাহিনীকে ধাওয়া দিয়ে আবার বাসার দিকে ঢুকে যেতাম। আমাদের বন্ধুবান্ধব যারা ছিল বা পরিচিত যারা ছিল ঘরের ভিতরে ঢুকে, যখন হেলিকপ্টার দিয়ে যখন আবার টহল দিত, তো তখন তো আমরা শনি একটা ঘটনাগুলো জানতাম, তো ভয় থেকে আবার বাড়ির ভিতরে ঢুকে যেতাম। তো পরবর্তীতে এরকমভাবে যখন আন্দোলনে যাওয়া আসা ছিল, একদিনকার একটা ঘটনা, আমি মিরবাগ মোড়ে যাই, ওখানে পুলিশ হাতিরঝিল থানা থেকে বের হয়ে শুধু জনসাধারণ মানুষ রাস্তার উপরে বাজার করতেছে, খালি গুলি করতেছে, টিয়ার সেল মারতেছে, সাউন্ড গ্রেনেড মারতেছে। তো আমি দ্রুত, আমার এক ফ্রেন্ড ছিল, ওর বাড়িতে গিয়ে আশ্রয় নেই, আমার সাথে এক ছোটো ভাই ছিল, আমরা ওখানে অবস্থান করি। তো বাইরে অনেক গোলাগুলি হয়। তো এদিক দিয়ে বেটার লাইফ এবং অফ দ্য রোডের যে মুখে, এদিকে তো অনেক লোক আহত হচ্ছে, আমরা খবর পাচ্ছি। তো ওই দিনকার আন্দোলন আর আমরা সুবিধা করতে পারিনি, পরবর্তীতে আমরা চলে গেছি। তো এরকম করে আন্দোলনে যাওয়া আসা এবং সকল শ্রেণী পেশার মানুষ যখন সম্পৃক্ত হচ্ছে, তো এটা আমরা ফলো আপ করছিলাম, নিজেদের যতটুকু উপস্থিতি পাওয়া যায় করছিলাম। এবং কি ঢাকা ইউনিভার্সিটি থেকে ঢাকা ইউনিভার্সিটি যখন বন্ধ হয়ে যায়, তখন আমাদের ইউনিভার্সিটির দুজন বড় ভাই, ওনাদের বাসা হয়েছে গিয়ে মালিবাগ, সাত্তিবাগের ভিতরে। একজনের নাম হচ্ছে গিয়ে নাসুম ভাই, আর ওনার দুই ফ্রেন্ড মারুফ, আরেকজনের নাম আমার এই মুহূর্তে মনে নেই। তো ওনারা যখন আন্দোলনে ওখানে শরিক হয় মালিবাগ রেলগেট, ওনারা মনে করছিলেন যে ছাত্রদের আন্দোলন। ওনারা ভুল করে কি করেন, আওয়ামী লীগ যে এগুলো ব্লক করে রাখছিলেন, দখলে রাখছিলেন, ওদের সাথে অ্যাড হয়ে যায়। তো তাদের গায়ে আবার ঢাকা ইউনিভার্সিটির জার্সি ছিল, তো ওটার ভিতরে আবার লোগো ছিল ঢাকা ইউনিভার্সিটির। তো তখন ওরা দৌড়ে ওই সিদ্ধেশ্বরী কলেজ ডিগ্রি কলেজের ওখানকার যে সেক্রেটারি ছিল, ওর নাম এই মুহূর্তে জলিল, নামটা জলিল। তো ওদের তিনজনকে ধরে এবং ওদের সাথে যারা সাঙ্গপাঙ্গ ছিল ওরা ধরে ওদেরকে খুব মারধর করে। তো নাসুম ভাই একটা সময় ওখান থেকে ওকে যখন চাপাটি দিয়ে কোপ দিতে লাগে, তখন আমরা দেখতেছি তো সে নিজে হাত দিয়ে ঠেকে, তো দ্রুত আমাদের ওয়ারলেস রেলগেট মসজিদে সেখানে আশ্রয় নেয়। তো পরবর্তীতে আমরা তাকে দ্রুত, তার গেঞ্জিটা, আমার এক ফ্রেন্ড ছিল তার নামও সাব্বির, তো আমি সহ তাকে নিয়ে, আর ওই দুই ফ্রেন্ড আলাদা হয়ে যায় তার থেকে। আমরা মাগরিব নামাজ পড়ি, ওনাকে নিয়ে আমরা শান্তিবাগে ওনার বাসায় দিয়ে আসি এই পরিস্থিতির মধ্যেও। তো তারপরে তার সাথে
ফোনে যোগাযোগ ছিল যে ভাই কী অবস্থা, আন্দোলনে কী অবস্থা বা কীভাবে কী হচ্ছে, আপডেট নেওয়ার চেষ্টা করতাম যে পরবর্তী কর্মসূচি কী আসতেছে বা কী হচ্ছে। তো আসলে এইভাবে করতে করতে গত 4 আগস্ট যখন আমি বাসার থেকে বের হই, আমার অফিসের একটা খুব ইমার্জেন্সি কাজ ছিল। আমি এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করতাম এবং পাশাপাশি পড়াশোনাও করতাম। তো আমার অফিসের কাজটার জন্য আমার রেনাটা কোম্পানিতে যেতে হয় মিরপুরে। তো ওই অবস্থায় মিরপুরে 10-এ তখন আওয়ামী লীগের নেতাকর্মী এবং ছাত্রলীগের ছেলেপেলেরা ওই সাইডটাতে ওরা দখল নিয়ে নেয়। সাধারণ শিক্ষার্থীদের একত্রিত হতেই দিচ্ছে না এবং কি আমাকে পর্যন্ত যাইতে দিচ্ছে না। তো এইগুলো দেখে আসলে আমার মন চাচ্ছিল যে তখনই আমি বাইকটা রেখে ওই ছাত্রদেরকে সাহস যোগাইয়ে যে চলো আমরা এদের বিরুদ্ধে লড়ি। তো সময়টা ছিল সকাল 10টার দিকে। তো পরবর্তীতে আমি অফিসে কাজ করে যখন মাটি কাটা এবং কুড়িল হয়ে যখন বাসায় আসি, তো তখন প্রায় দুপুর হয়ে যায়। তো এই সময় আমি লাঞ্চ করে আবার বের হয়ে যাই আমার অফিসের বাইক রেখে, হেলমেট রেখে। চিন্তা করলাম যে আন্দোলনে যাচ্ছি, যদি একটা কিছু হয় তাহলে তো এগুলো তো অফিসের জিনিস, আমার জবাবদিহিতা করতে হবে। তো ওই অবস্থা আমি এগুলো রেখে দিই আসলে হেলমেটটা পর্যন্ত রেখে যাই। তো ওই সময় দেখা গেছে যে ইস্ট ওয়েস্টের আমাদের যে সমস্ত ছাত্র ভাইরা ছিল এবং ওই সাইড থেকে মেরুল এবং বাড্ডা, রামপুরার ওই সাইড থেকে আন্দোলনের মিছিলটা হয়ে মৌচাক, বালিবাগ হয়ে, বাংলা মোটর হয়ে শহীদ মিনারের সাথে মিলিতে হবে। তো ওই সময় আমরাও বের হই, এদিক থেকে বের হয়ে ওনাদের সাথে অ্যাড হওয়ার পরে যখন আমরা বাংলা মোটর যাই তখন যে শুনতে পাই যে ওখানে আমাদের লোকাল যে কাউন্সিলর ছিল যে তৈমুর রেজা খোকন এবং আবার বেশ কয়েকজন তারা মোটামুটিভাবে ওইদিকে ছাত্রদেরকে মারধর করে, অনেকে গুলিবিদ্ধ করেন, ওপেনলি গুলি করছে পুলিশ সহ। তো ওইখানে যাওয়ার পরে তো আমাদের সামনের সারির অংশটা শাহবাগের দিকে মিলিত হয়, ওই সাইডের দিকে চলে যায়। আর মাঝে এবং শেষের অংশটা আমরা এই ফার্ম গেট এবং কারণ বাজার, এই বাংলা মোটর এই জায়গাতে অবস্থান করি, যাতে প্রত্যেকটা আন্দোলন থেকে আমরা শিক্ষা পেয়েছি যে পিছের থেকে হামলা করে সবাইকে একসাথে নিপীড়ন করে দেওয়া হয়, একবারে এই আন্দোলনকে আর আগে বাড়তে দেয় নেই। তো এরকমভাবে আমরা যখন ওখানে অবস্থান করার পরে আমরা পরবর্তীতে পুলিশ আমাদের উপর চড়াও গুলি শুরু করে। তো বেশ কিছু আহত ভাইকে এবং তাদেরকে রিকশায় উঠে তাড়াতাড়ি পিজিতে ট্রিটমেন্ট দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো ওই সময় আসলে আমাদের আর এই হিম্মত হয় না যে এই অবস্থা থেকে বাসায় ফিরে যাওয়ার। তো এই অবস্থা থেকে আবার মুখে অগ্রসর হই কারণ বাজারের দিকে। তো আমরা যখন সোনারগাঁ মোড়ে অবস্থান করি তো পুলিশ অনেকটা পিছিয়ে চলে যায়। তো আমাদের ভিতরে এক ভাই, পরিচিত ভাই, দেখলে হয়তো বা চিনতাম, কিন্তু এখন আসলে চিনার সে উপায় নেই। তো সে পান্থকুঞ্জ থেকে টিন নিয়ে এটাকে ঢাল বানিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করে। তার এই ইয়েটা দেখে মানুষ মানে এতটা উজ্জীবিত হয় যে সবাই টিন খুলে আবার সামনের দিকে অগ্রসর শুরু করে। অগ্রসর হওয়া দেখে পুলিশ পিছের দিকে ফার্মগেটের দিকে চলে যায়। আর এরকমভাবে পুলিশ এবং যে হেলমেট বাহিনী ছিল এরা ছত্রভঙ্গ হয়ে যায়। তো তখন আমাদের, কারণ সোনারগাঁ সিগন্যালটা, এই মোড়টা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। এরা তো 4 রাস্তার মোড়, তো এই জায়গাটা যখন নিয়ন্ত্রণ আসে তখন ওরা যখন ছত্রভঙ্গ হয়ে যায় তখন পুলিশ অনেক পিছিয়ে চলে যায়, ওয়াসা ভবন বা ফার্মগেটের ওই সাইডে চলে যায়। তো তখন ওই অবস্থায় আমরা জায়গাটা যখন আমাদের অধীনে, তো তখন আমরা দেখতেছিলাম যে কিভাবে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে সামনের দিক অগ্রসর হওয়া যায় বা এই আন্দোলনটাকে এটাকে সম্পূর্ণ কমপ্লিট করা যায়। তো ওই সময় আমি কারণবাজার মেট্রো রেলের একদম নিচ বরাবর ছিলাম, 4 থেকে 5 হাত পিছিয়ে ছিলাম। তো ওখানে আমাদের যে পুলিশ যে টিএসএল মারতেছিল, তো ওই সময় কিছু ছাত্র ভাইরা এবং আমজনতা সবাই মিলে আগুন ধরে যাতে টিএসএলের যে গ্যাস এটা যেন মানুষের ক্ষতি না হয় ওরকমভাবে অনেকে ছ্যাক নিচ্ছে, করছে। আমরা ওরকমভাবে ওই জায়গায় ট্রিটমেন্ট নেওয়াটা প্রাথমিকভাবে, এবং কিছু নার্সিংয়ের ভাই বোন আসছিলেন, তারাও বিভিন্নভাবে ম্যাচ দিয়ে এগুলো নিয়ে আমাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া শুরু করে। তো একটা পর্যায়ে আমি যখন পুলিশ যখন টিএসএল মারে, তো ওই গ্যাসটা আমার শরীরে এবং শ্বাসের সাথে চোখ মুখ যখন পুরো আমি আর দেখতে পাচ্ছি না। তো একটা সময় আমি সোনারগাঁ হোটেলের 3 নম্বর গেটের ওপাশে বসে যাই। তো তাড়াতাড়ি আমাদের যেই ডাক্তারের যে সমস্ত বাইরা ছিল তারা আমাকে দ্রুত আগুনে ছেঁক দিয়ে এবং আমাকে চোখের ইয়ের মধ্যে তারা পেস্ট লাগাইয়ে দেয়। তো তখন আমরা সবাই একসাথে রুখে দাঁড়াই,
দাঁড়ানোর পর এই মেট্রো রেলের নিচে যখন যাই, তো তখন পুলিশ এমনভাবে চড়া হয় বিকাল 5টার পরে যে আসলে আর আমাদেরকে দাঁড়াইতেই দিচ্ছে না। তো একটা সময় একটা গুলি এসে আমার এই ডান চোখের এপাশ হয়ে এই চোখ হয়ে বের হয়ে যায়, সাথে সাথে মাটিতে পড়ে যায়। তো ওই দিনই আমার চোখে শেষ দেখা, আমার এই চোখ বাম চোখটাও গলে যায়। তো পড়ে যাওয়ার সাথে সাথে ডানে বামে কয়েকজন ভাই ছিল, তারা বলতেছে ভাই তো আহত হয়েছে, তাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চলো। তো দ্রুত আমাকে এখান থেকে তুলে রিক্সায় করে পিজিতে নিয়ে যাওয়া হলো। ততক্ষণ পর্যন্ত আমার সেন্স ছিল। তো তো তখন একটা জিনিসে মাথার ভিতরে চিন্তা করতেছিল, আমি জানি সঠিক ট্রিটমেন্ট পাই কিনা, আন্দোলনের জানি কি হয়, আন্দোলন না জানি এখানেই কি থেমে যায় নাকি এই আন্দোলনটা আরও আমাদের এই আন্দোলন এক দফা দাবি শেষ মুহূর্তে যখন আয়সা পৌঁছায় এটা যেন আমরা সাকসেসফুল হইতে পারি। এই জন্য মনের ভিতরে আহত অবস্থা ও মনের ভিতরে এই প্রশ্নগুলো আসতেছে যে আন্দোলনে কি হবে। তো পিজি হসপিটালে যখন যাই তখন ডাক্তার খুব দ্রুত আমাদেরকে ট্রিটমেন্ট দেয়, ইমার্জেন্সি বিভাগে ঢুকানো হয়। তো সেখানে রক্ত ও গ্রুপ আমার জ্ঞান সেন্স ছিল। পরবর্তীতে ও পজিটিভ বলি, তখন ডাক্তার ও পজিটিভ একটা রক্ত ব্যাগ তাড়াতাড়ি এবং শক্তি স্যালাইন আমাকে ফিট করে দিয়ে নিউরো সায়েন্স অ্যান্ড চক্ষু বিজ্ঞানে পাঠিয়ে দেয়। তো সেখানে আর রাখা হয় না, সেখানে যাওয়ার আরেক হচ্ছে গিয়ে সেখানে যাওয়ার পরে পুলিশ এই অবস্থায় আমাকে পুলিশ কেস করে দেয়। এটা বোধহয় সব ক্ষেত্রেই মানে আহতদেরও হাসপাতালে যাবার ক্ষেত্রে একটা বাধা তৈরি করা হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদের গল্পগুলো আজকে আমাদের দর্শকদের জন্য শোনাবার জন্য। শেষের দিকে চলে এসেছি, আমরা একটু সংক্ষেপে শুনতে চাইবো। শুরুতে সামি আপনার কাছ থেকে যদি। আসসালামু আলাইকুম। আমার আসলে অ্যাজ আ পার্সন হিসেবে খুব বড় কোনো গল্প এরকম না, বাট এই টাইমে জুলাইয়ের পুরো টাইমে আমি যে সাইকোলজিক্যাল ট্রমা বা যে সাইকোলজিক্যাল ট্রানজিশনের মধ্য দিয়ে গিয়েছি, আমার মনে এটা খুব ইম্পর্ট্যান্ট। 14 তারিখের রাতের বেলা, 14ই জুলাই আর কি, ওই দিন আমার একটা ছোটো স্টার্ট আপ আছে, স্টার্ট আপের একটা মিটিং শেষ করে আমি রাতের ওই সারাদিন কোনো খোঁজখবর নেই আর কি। রাতের বেলা আমি ফোনে ঢুকার পর আমি দেখলাম যে ওই যে শেখ হাসিনার বিখ্যাত সেই এটা রাজাকার বলে গালি দেওয়া বা এটা, ওই টাইমে আমি তার চেহারাটা দিকে খেয়াল করলাম একটু, তার চেহারার যে দাগগুলা বা তার চেহারার যে ওই সময়কার এক্সপ্রেশন আর কি। আমার আবার হিস্ট্রির প্রতি শখ আছে, প্রচুর পরিমাণে হিস্ট্রি পড়ি। তো এটা আমার কাছে কেন যেন অনেক বেশি পরিমাণে অ্যালার্মিং লাগলো। কারণ একজন মানুষ যখন নিজেকে সর্বশক্তিমান মনে করে, যখন একজন মানুষ নিজেকে মনে করে যে আমার উপরে আর কেউ নাই, আমি সব কিছুর মালিক, তখন একজন মানুষের এক্সপ্রেশন এরকম হয়। আমার কেন যেন মনে হলো ইট ইজ দ্য টার্নিং পয়েন্ট। এরপরে ওই দিন রাতে আমার কেন যেন ঘুম হয় নেই। সকালবেলা উঠলাম, আমার মাকে দেখাইলাম, আমার মার মুখ কালো হয়ে গেল ওটা দেখে, যে এটা কীভাবে কথা বলতেছে। এবং এরপরের দিন ওই দিন আমি আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করলাম, তো আমার এক জুনিয়র আর কি, তো ওরা ফোন করে আমি বললাম যে দেখো শেখ হাসিনা তার শাসনের যেই মানে প্রাইম টাইমটা ওটা অতিক্রম করে ফেলছে, একটা গ্রাফের যে শীর্ষে ওটা চলে গেছে, এখন তার ডাউনফল শুরু হবে। কবে হবে এটা দেখার বিষয়, বাট এটা ডাউনফল হবে এটা। এর পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন ধরনের ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে দেখা গেল যে প্রথমে তারা এটাকে একটা পলিটিক্যাল অবস্থা বা পলিটিক্যাল আন্দোলন হিসেবে দেখানোর চেষ্টা করে, বাট পরবর্তীতে দেখা যায় এই আন্দোলনটা বাংলাদেশের পলিটিক্যাল যে সিস্টেম, এই সিস্টেমের বিরুদ্ধে একটা আন্দোলন হিসেবে তৈরি হয়, যেটা আজকে আমরা দেখতে। অনেক ধন্যবাদ। মাহমুদ যদি কিছু যোগ করার থাকে। আসসালামু আলাইকুম। আমার যেদিন কমপ্লিট শাটডাউন হচ্ছে 18 জুলাই, ওই দিন খুব চমৎকার অভিজ্ঞতা আছে, যেটা হচ্ছে জুলাই সবার আজকের অনুষ্ঠানের শিরোনামের আলোকেই। ওই দিন আমরা চট্টগ্রামে মূলত আমি আন্দোলনটা করেছিলাম নতুন ব্রিজ এলাকায়। যখন পুলিশ আমাদেরকে 10 মিনিট সময় দিয়েছিল নতুন ব্রিজ এলাকায় দাঁড়ানোর জন্য, বাট আমরা যখন এরও অতিক্রম করি, পুলিশ ঠিক 5 মিনিটের মধ্যে ওপেন সাউন্ড গ্রেনেড এবং ফায়ার করতে শুরু করে। এখন কেউ প্রিপেয়ার ছিলাম না ওই দিনই, কিন্তু ওই এলাকায় প্রথম পুলিশ কিন্তু ডিরেক্ট বুলেট ছুটছিল আর কি। সো সবাই পিছন দিকে ছোটা, অনেকে পারছিল, অনেকে পড়ে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে কিছু দূর আসার পরে একটা কনভেনশন হল ছিল, তার অপোজিট একটা বস্তি ছিল, মানে এখানে সাধারণ মানুষজন থাকতো। ওই দিনই আমি রিয়ালাইজ করলাম যে আসলে জুলাইটা সবার। ওই দিন ভ্যান চালক থেকে শুরু করে চানাচুর বিক্রেতা সবাই আমাদেরকে একসাথে ছিলাম। কজ অফ যাদের গুলি লাগছিল তারা সবাই বস্তি, তাদের খাট ছিল, চৌকি ছিল যেখানে ওরা থাকে। ওরা তো জানে না কি লাগছে, ওরা ওই যে আগে কিছু পাতা থাকে না, সবুজ পাতা,
ওগুলা দিচ্ছিল, ওরা বুঝতেছে না কি হচ্ছে, বাট তারপর যাদের টিয়ার শেল লাগছে, পেস্ট দিছিল, ওনারা আঁচল দিয়ে হচ্ছে মুখগুলা মুছে দিচ্ছিল ওই টাইমে। তারপর অনেকে হচ্ছে ভাত বসাই দিচ্ছিল, যেহেতু দুপুর টাইমে হয়ে গিয়েছিল। আসলে তারা বুঝতেছে না বাইরে কি হচ্ছে, কিন্তু তারা বুঝতেছে আমরা কিছু একটা করতেছি তাদের জন্য, যে কারণে হচ্ছে তারা সবাই একত্রিত হয়। এখানে বস্তিতে হচ্ছে কি আমাদের ফ্ল্যাট বাড়িগুলোতে পাশের পাশে কে থাকে আমরা জানি না, বাট তারা হচ্ছে সবাই একত্রিত থাকে, তখন সবাই একসাথে চলে আসে যে তারা আমাদের জন্য কিছু করে আসতেছে, নিশ্চয়ই বাইরে আমাদের জন্যই কোনো সংগ্রাম তারা করতেছে। ওই হয়তো ওই মূল্যবোধ থেকে তারা সবাই আমাদের সাথে ছিল এবং আশেপাশ থেকে সবাই আসছে। এই জিনিসের মাধ্যমে কিন্তু আমরা রিয়ালাইজ করলাম যে জুলাইটা আসলে আমাদের সবার বৃহত্তর, তারা হচ্ছে নীরব যোদ্ধা আর কি আমাদের জুলাইয়ের। ধন্যবাদ। নাহিয়ান, আসলে জুলাই নিয়ে বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু যদি আমি খুব সংক্ষেপে বলি, আমি হচ্ছে একদম 24শে জুলাইয়ে সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া একটা শিক্ষার্থী। তো আমার ক্ষেত্রে কোটার আসলে সেরকম কোনো প্রয়োগ আমি ওই মুহূর্তে আমার প্রয়োজন নেই, কিন্তু কেবলমাত্র বিবেকের তাড়নায় আমি আন্দোলনে একদম জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শাহবাগে যুক্ত হই। পরবর্তীতে 16ই জুলাই যখন আমরা তখন শান্তিনগর মোড়ে আমরা ব্লকেট কর্মসূচি পালন করছি, সে সময় আমাদের কাছে খবর আসে যে রংপুরে একটা শিক্ষার্থী নিহত হয়েছে। আমি তখন আবু সাইদকে চিনি না, কিংবা আবু সাইদের যে প্রসারিত বুক আমাদেরকে পরবর্তীতে সাহস জুগিয়েছে সেই বুককেও দেখিনি, কিন্তু একটা শিক্ষার্থী মারা গিয়েছে, সেই খবর পাওয়া মাত্রই আমরা স্লোগান তুলি, বিচার 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 চাই, ভাই হত্যার বিচার চাই। এবং সেদিন আমরা শান্তিনগর মোড়ে এরকম স্লোগান তুলতে সাহস দেখাই যে আমার ভাই মরল কেন, খুনি হাসিনা জবাব দে। আমরা সেদিন হাসিনাকে খুনি শব্দে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়াসও চালানো হয়। পরবর্তীতে যদি একদম কমপ্লিট শাটডাউনের কথা বলতে চাই, 18 জুলাই আমি আমার বাসা খিলগাঁয়ে, এবং আমি খিলগাঁয়ের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করছিলাম শান্তিনগর হয়ে শাহবাগের দিকে যাওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে যখন আমরা জানতে পারি যে আমাদের ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপর হামলা করা হয়েছে, আমরা আবুল হোটেল মোড়টা ব্লক করি, যাতে সেখান দিয়ে অন্য কোনো পুলিশের ফোর্স আবুল হোটেল দিয়ে রামপুরের দিকে যেতে না পারে। তো এর পরবর্তীতে আমাদের উপরে আবুল হোটেল মোড়ে মালিবাগের এই সাইড থেকে ছাত্রলীগ, যুবলীগ, এরপরে পুলিশের অতিরিক্ত ফোর্স এনে আমাদের উপর হামলা করা হয়, এবং সর্বপ্রথম আমাদের উপরে রাবার বুলেট টিয়ার শেল ছোড়া হয় একটি আনসারের গাড়ি থেকে। পরবর্তীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে যখন আনসার পুলিশরা পালাতে বাধ্য হলো, তারা রাজারবাগ থেকে এক্সট্রা ফোর্স এনে আমাদের উপর হামলা করেছে। পরবর্তীতে 19শে জুলাই আমরা রামপুরা সড়কে সাধারণ জনতার স্বতঃস্ফূর্ত স্রোত দেখতে পেয়েছিলাম, যার ফলশ্রুতিতে আমরা একদম বিটিভি ভবনের আগ পর্যন্ত আমরা বিজিবি এবং র্যাব পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভাঙতে সক্ষম হয়েছিলাম। সবশেষে আমরা যখন 19শে জুলাই হেলিকপ্টার থেকে আমাদের উপরে গুলিগুলো ছোড়া হলো, হেলিকপ্টার থেকে আমাদের উপরে টিয়ার শেলগুলো ছোড়া হলো, তখন আসলে আমরা আসলেই রিয়েলাইজ করছি যে এই দেশে এরকম একটা সরকার আছে যে তার মানুষের বুকে, তার রাষ্ট্রের নাগরিকদের বুকে গুলি চালাতে বিন্দুমাত্র দ্বিধা করে না। এই ফ্যাসিস্ট সরকার, এই সরকার তো স্বৈরাচার না কেবলমাত্র, এই সরকার তো এমন একটা জায়গায় আছে যেই জায়গায় আসলে বিশ্বের অন্য কোনো সরকার ছিল কোনোদিন, এটাও আমাদের মনে হয়নি তখন। ধন্যবাদ। একেবারে শেষ প্রান্তে নাজিফা যদি কিছু যোগ করার থাকে। একটু যোগ করতে চাই যে এই মুভমেন্ট শুরু হয়েছিল কোটা সংস্কার দিয়ে, শেষ পর্যন্ত সেটা পৌঁছেছে আসলে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন সেখানে। এবং আমি বলবো যে জুলাইটা আমাদের জন্য একটা মেটামরফোসিস ছিল, আমরা আসলে অনেক পরিণত হয়েছি ওই 1 মাসের মধ্য দিয়ে, এই রক্ত জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে। তো আমি বলবো যে জুলাই চলমান, আমরা গত বছর যে জুলাইয়ের 1 মাসের যেই টাইমলাইনের মধ্য দিয়ে গিয়েছি সেই সময় তো আমরা পার করে এসেছি। আমরা সামনের সময়ও আমাদের যতদিন আমরা বেঁচে থাকবো, যারা আমরা বেঁচে আছি, যারা জুলাইয়ের ক্ষত নিয়ে বেঁচে থাকবেন, আমাদের এখানে আছেন 2জন শহীদের যেই পরিবার এখানে রয়েছেন তাদের কথা বলবো, একজন চোখ হারিয়েছেন। আমি বলবো যে এই যে মানুষগুলোর ত্যাগের মধ্য দিয়ে আমরা এই জুলাই পেয়েছি, এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, আমার মনে হয় যে সেই জায়গাটাকে আমরা শুধু জুলাইয়ে আটকে থাকলে আমাদের চলবে না। যে অ্যাসপিরেশন নিয়ে, যেই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের আসলে জুলাইয়ের মুভমেন্ট হয়েছিল, সংস্কারের যে জায়গাটা এবং আমাদের যে অভূতপূর্ব ঐক্য সাধন হয়েছিল সেই 24শে জুলাইয়ে, আমার মনে হয় আমরা সেখান থেকে বোধহয় মানে আমাদের সেই যে ঐক্যবদ্ধ যে অ্যাসপিরেশনের জায়গা, যে আকাঙ্ক্ষা, সেটা কোথাও আসলে এখন ঘাটতি তৈরি হয়ে গেছে। আমি বলবো যে আমরা এখন যারা আছি সচেতন নাগরিক, এবং যেই মেটামরফোসিসের মধ্য দিয়ে আমরা এখানে এই পর্যায়ে পর্যন্ত এখনও আমরা আছি, আমাদের মনে হয়
আমাদের সেই সচেতন ভূমিকা এখনো এবং সামনের সময়ের দিকে চলমান রাখা খুবই জরুরি। অনেক ধন্যবাদ। বিথি ঘোষ, যদি কিছু যোগ করার থাকে। হ্যাঁ, আমি তখন 26 তারিখ পর্যন্ত আটকে গিয়েছিলাম। তো আমি কিছু কিছু উচ্চারণ করতে চাই, কারণ শিল্পীরা তো মূলত আসলে বিশেষ করে যারা ছবি আঁকেন বা যারা দৃশ্য মাধ্যমে নানাভাবে কাজ করেন, তারা তো আসলে বেশিরভাগ পর্দার আড়ালেই থাকেন, খুব বেশি একটা পর্দা মানুষের সামনে আসেন না। কিন্তু জুলাই তাদেরকে এমন প্রণোদনা দিয়েছে, বা জুলাইয়ের তাগিদে আমি বলবো যে যারা শিল্পী, মানে যারা চারুশিল্পী, তারা 2 তারিখে হচ্ছে আপনার কী বলে ঢাকার আবাহনী, ধানমন্ডিতে আবাহনী মাঠের পাশে একটা বিশাল ইয়ে করেছেন, এবং এত অল্প প্রচারে এত মানুষ, এবং প্রোগ্রাম শেষ হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে, কেউ যাচ্ছে না। মানে আয়োজক আমরা যারা ছিলাম, মানে ওই সময় যারা ডাকটা দিয়েছিলাম, আমরা কি করব, আমাদের কাজ তো শেষ, কিন্তু কেউ যাচ্ছে না। মানে এই যে নেমে এসেছে আর আমরা ফিরবো না, এইটা যেমন ছিল 30 তারিখে, তার আগে 30 তারিখে হচ্ছে ছিল সরকার ঘোষণা করলো যে শোক যাত্রা, মানে কি বলে সরকারি শোক ঘোষণা করা হলো, এবং 30 তারিখে কি বলে বাহাদুর শাহ পার্ক, কি বলে 0 পয়েন্ট থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত প্রথমে আর কি সরকার ঘোষণা করার আগে ছিল আপনার কি বলে শোক যাত্রা ছিল আমাদের। পরে যখন সরকার শোক ঘোষণা করলো, সাথে সাথে এখানে কি বলে আমরা ওখানে যারা আরও 31 সংগঠনের সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা ছিলেন, সংগঠকরা ছিলেন, আরও অনেক বন্ধুবান্ধবরা ছিলেন, আমাদের সংগঠনের ছিলেন। তো পরে আমাদের বন্ধু রেবেকা নীলাও বললো যে না, এটা তো আমরা তখনও দেখছি না, মানে দেখতে পাচ্ছি না, কারণ ফেসবুকে নেই, বাইরে তো আর ফেসবুক নেই, বাসায় এসে VPN দিয়ে চালাচ্ছি। তো তখন জানালো যে হ্যাঁ, সরকার তো শোক ঘোষণা করেছে, তাহলে এখন শোক যাত্রা হলে তো বিষয়টা কেমন হবে। তারপর সাথে সাথে এগুলাকে আবার দ্রোহযাত্রা, যেটা 2 তারিখে কি বলে প্রতিবাদী, ওইটা হলো প্রতিবাদী গানের মিছিল, পরে 2 তারিখেও দ্রোহযাত্রা, শোকযাত্রা থেকে দ্রোহযাত্রা নাম হলো। তো এইভাবে তারপর 1 তারিখে আমরা দেখি দৃশ্য মাধ্যমের শিল্পী যারা, মানে যারা সাধারণত আমরা দেখে অভ্যস্ত যে মেইন স্ট্রিম মিডিয়ার লোকজন কথা বলেন না, কিন্তু জুলাইতে তারা কথা বলেছেন। আর এই সময় আমি যেটা বলতে চাই, আসলে জুলাইয়ের পরে 1 বছর পরে আসলে আমরা হাসিনাকে জব্দ করতে পেরেছি, হাসিনা সরকারকে জব্দ করতে পেরেছি, কিন্তু হাসিনা তন্ত্রকে জব্দ করতে পারিনি এখনো। এই জব্দ করার কাজ আমাদের লড়াই। আসলে জুলাই একটা মজার বিষয় ছিল যে 31 জুলাই, 32 জুলাই, 33 জুলাই, এটা কিন্তু দারুণ একটাই ছিল। আমার মনে হয় আমাদের জুলাই এখনো, নাজিফের সাথে সুরমিরে বলছি, জুলাই এখনো শেষ হয়নি। অনেক ধন্যবাদ। অধ্যাপক রাব্বানী, যদি আর কিছু যোগ করার থাকে। না, ওখান থেকে শুরু করব যে জুলাই শেষ হতে পারে না, কারণ জুলাইয়ের যে জন আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গায় যদি না পৌঁছানো যায়, ততদিন পর্যন্ত জুলাইকে জিয়ে রাখতে হবে, জুলাইকে বাঁচিয়ে রাখতেই হবে। কারণ গত 1 বছরে এই যে আপনারা যেই গল্পগুলো বেরিয়ে আসলো, এবং দেখেন প্রত্যেকটি মানুষ যার যার জায়গা থেকে কৌশল অবলম্বন করেছে, এবং প্রত্যেকের কৌশল কাজে এসেছে যার যার জায়গা থেকে, যার যার এলাকা থেকে। ইস্ট ওয়েস্টের কৌশল, জাহাঙ্গীরনগরের কৌশল, নর্থ সাউথের কৌশল, মাদ্রাসার ছাত্রদের কৌশল। আমি আমার শিক্ষার্থীদের দেখেছি, একজন উপস্থিত আছে, তাদের যে ব্যাকপ্যাকে করে তারা ইটের খোয়া এবং পাথর ইত্যাদি নিয়ে তারা বেরিয়েছে আত্মরক্ষার জন্য। কারো কাছে দেখছি মরিচের গুঁড়া নিয়ে বেরিয়েছে। এই যে কৌশলগুলো, এগুলোকে আপনি কীভাবে ভুলে যাবেন? ফলে জুলাইয়ের যে কৃতিত্ব, একটা বড় সংকট তৈরি হয়েছে গত 1 বছরে, সেটা জুলাইয়ের কৃতিত্ব নিয়ে যে রাজনীতিটা হয়েছে। আপনি নিজে তো ছিলেন এই আন্দোলনে, এবং সাংস্কৃতিক কর্মীদের যে অভূতপূর্ব ভূমিকা, আমাকে তো এই যে গানের মিছিল ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল। ফলে এখন কেন জানি এই জুলাই মালিকানার সকল মেইন স্ট্রিমে যারা আছেন, তারা বোধহয় সেই সাংস্কৃতিক কর্মীদের উপর, সেই শিল্পীদের উপরে, সেই যে ঐক্যের উপরে বোধহয় এক ধরনের আক্রোশ বা এক ধরনের কি বলবো ডিজাউন করার একটা ব্যাপার বোধহয় চলে এসেছে। সেই বিষয়গুলোকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনি শুরুতে যেমনটা বলেছিলেন যে আমি যে কীভাবে সম্পৃক্ত হলাম, 29 তারিখের একটু উল্লেখ আপনি করেছেন। দেখুন, আমি আসলে সম্পৃক্ত হইনি, আমি তো শিক্ষক। সারা দেশে যখন আমাদের শিক্ষার্থীদেরকে যখন হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, তখন তো আমার তো গিয়ে সম্পৃক্ত হওয়ার কিছু নেই। এটা তো আমার উপরে, আমার শিক্ষার্থীর তো আমার অস্তিত্ব। ফলে জুলাই ম্যাসাকার তো আমার অস্তিত্বের উপরে হয়েছে, ফলে আমাকে গিয়ে সম্পৃক্ত হতে হয়নি। এবং সেটা বোধহয় সারা দেশের মানুষের জন্যই সত্যি। অনেক ধন্যবাদ। অনেক কথা বাকি থেকে গেল শোনার, হয়তো অন্য কোনো একদিন সুযোগ হবে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আজকের মতো বিদায় নিচ্ছি।